ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে ৭ জন নারী সদস্য সহ মোট ২৮ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ইতোমধ্যেই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ইশতেহার অনুযায়ী সেই দায়িত্বের মধ্য থেকে কতটুকু বাস্তবায়ন সম্ভব এবং এখানে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়ে মিরর সংলাপে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন কার্যকরী সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যিনি বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। সাবিকুন নাহার তামান্না, আপনাকে মিরর সংলাপে স্বাগত। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে আপনি এখন কোন বর্ষে পড়াশোনা করছেন এবং আপনি বিজয় লাভ করেছেন, অনুভূতি কেমন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2019-20 সেশনের একজন শিক্ষার্থী, মাস্টার্সে অধ্যয়নরত আছি। বিজয়ের পর অনুভূতি বলতে দুইটা বিষয়ে আমি বলতে চাই। প্রথমত আনন্দের, আলহামদুলিল্লাহ। এটা আমাকে আনন্দিত করছে যে এত শিক্ষার্থীর ভালোবাসা পেয়েছি, এত ভোট আমি পেয়েছি। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যেটা, শিক্ষার্থীদের ভোটে আমি যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব আমার কাছে অনেক বড় একটি আমানত। তো এখন আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বা সবচেয়ে বড় অনুভূতির জায়গা হচ্ছে যে এই আমানত আমি রক্ষা করতে পারবো কিনা, বা শিক্ষার্থীদের ভরসার জায়গাটা আমি হতে পারবো কিনা। তো এই জায়গা থেকে আমি একটু ভয় কাজ করছে যে আমার দ্বারা কোনো আমানতের খেয়ানত হয়ে যাবে কিনা। তো দুই ধরনের মিশ্র অনুভূতিই কাজ করছে। আমরা একটু জানতে চাইবো যে নির্বাচনের পূর্বে যেরকম চ্যালেঞ্জ ছিল এবং নির্বাচনের পরে যে চ্যালেঞ্জগুলো ছিল, চ্যালেঞ্জগুলো কি কি ছিল? নির্বাচনের পূর্বে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি, বিশেষ করে নারী প্রতিনিধিরা, আপনারা সবাই দেখেছেন আমাদের অনলাইনে হ্যারাস করা হয়েছে, স্লাট শেমিং করা হয়েছে, সাইবার বুলিং ছিলই, তাছাড়া বিভিন্ন প্রোপাগান্ডা ছিল। তো মোটামুটি আমাদের চ্যালেঞ্জের জায়গাটা এমন ছিল নির্বাচনের পূর্বে। তো নির্বাচনের পরে আমরা যেহেতু নির্বাচিত প্রতিনিধি, এখন চ্যালেঞ্জের ধরন কিছু পরিবর্তন হয়েছে। প্রথম যে বিষয়টা মনে হয়েছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার্থীদের ভরসার জায়গাটা ধরে রাখতে পারা। আগামী 1 বছর আমরা আসলে যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার অনুযায়ী কাজ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, আমরা ভিসি মহোদয়ের সাথে বসেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সাথে বসেছি। বসার পরে উভয় পক্ষ থেকে আমরা যে মতামত পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, এই কার্যক্রমগুলোতে অনেক সময় লেগে যায়, মানে একটা দীর্ঘসূত্রিতা কাজ করে যে কোনো অনুমোদন প্রকল্প হওয়া বা যে কোনো একটা কাজ করা। তো এই দীর্ঘসূত্রিতার জায়গাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, যে আমরা যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি 1 বছর সময়ে এই দীর্ঘসূত্রিতা কমিয়ে এনে 1 বছরের মধ্যে সেগুলো বাস্তবায়ন করতে পারা। এবং আরেকটা চ্যালেঞ্জিং বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের গুরুজনেরা, আমাদের শিক্ষকেরা আমাদের সবসময় বলে থাকেন যে বাজেট স্বল্পতা আছে। আমরা যখনই একটা কাজ করতে যাব সেখানে আমাদের একটা বাজেট লাগবে। তো এই জায়গাটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং। তো মোটামুটি এই বিষয়গুলো ফেস করছি। যেদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ওই দিন আপনার ছবি আসলে আমরা দেখেছি চারুকলাতে, সেখানে আপনার ছবির উপর ব্যঙ্গচিত্র যদি বলি সেটি করা হয়েছে এবং আমরা দেখলাম পরবর্তীতে আপনি সেই ছবিটিকে দিয়েই নির্বাচনী প্রচারণা করলেন। এটি কি ক্ষোভ থেকে করেছেন নাকি কষ্ট পাওয়া থেকে? এটি ক্ষোভ, কষ্ট পাওয়া কোনোটাই আসলে না, বরঞ্চ যে ঘটনাটি ঘটেছিল আমার কাছে ইন্সপিরেশনের একটা জায়গা ছিল, যে যারা প্রতিহিংসার শিকার হয়ে এই কাজটি করেছে তারা হয়তো সামনাসামনি আমাকে ডিফেন্ড করতে পারছে না, সেজন্য তারা পরোক্ষভাবে আমার প্রতি প্রতিহিংসা প্রকাশ করলো এবং এটা বুঝিয়ে দিল যে আমি তাদের জন্য একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তো যে জায়গাটা আমার জন্য আগ্রহের বা অনুপ্রেরণার ছিল, যে আমি আসলে এমন একটা জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ, যে জায়গাটাকে তারা ভয় পাচ্ছে। তো পুরো নির্বাচনী প্রচারণার সময়ে এই বিষয়টা আমার অনুপ্রেরণার উৎস হিসেবে ছিল। আমরা দেখলাম যে পরবর্তীতে যেদিন ফলাফল ঘোষণা হলো ওই দিন হচ্ছে আপনার নাম যখন ঘোষণা করা হলো তখন সেই মুহূর্তে সবাই হিজাব হিজাব বলে স্লোগান দিয়েছিল। এটি কি সেই বিষয়টিকে কেন্দ্র করে দিয়েছে নাকি আপনাদের প্ল্যান ছিল যে আসলে আমরা যদি বিজয়ী হই সেক্ষেত্রে স্লোগান দিব? আমাদের এমন কোনো পরিকল্পনা ছিল না যে আমরা বিজয়ী হলে
কী ধরনের স্লোগান দেয়া হবে, বা স্লোগানের পরিকল্পনাও আসলে আমাদের ছিল না। তো এটা হচ্ছে শিক্ষার্থীদের মনে যেই একটা ক্ষোভের তৈরি হয়েছিল, আমার নির্বাচিত হওয়ার পরে তারা আনন্দের বহিঃপ্রকাশ করেছে এই স্লোগানের মাধ্যমে। একটা ফটো কার্ড খুব বেশি ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে আপনি ক্লাসে মাঝে মধ্যেই আপনাকে দাঁড় করিয়ে রাখা হতো এবং আপনার বিয়ে নিয়েও মন্তব্য করা হতো। এই বিষয়টি আমরা দেখছি যে আসলে এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেই দিক থেকে বলতে চাই বিষয়টা আসলে কতটুকু সত্যি? জি, আসলেই এমন ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে পড়া, এখনও তো পড়ছি, প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষ, এই 2 বর্ষে যে শিক্ষক ছিলেন তিনি নিকাব পরাটা পছন্দ করেন না। তো শুধু আমি না, আমার ক্লাসে যারা নিকাব পরতো সবার সাথেই একই ধরনের আচরণ করা হয়েছে। তো যখন আমাদেরকে রোল কলের জন্য দাঁড় করানো হতো, তখন হচ্ছে স্যার একটু অপমান করতেন। আমি সহ আরও যারা বিবাহিত আছে তাদেরকে উদ্দেশ্য করেও স্যার একটু অপমানজনক কথাবার্তা বলতেন। তো এই বিষয়গুলো ঘটেছে। ডাকসুতে আপনার ইতিমধ্যেই যে দায়িত্ব সেটি পেয়েছেন এবং বুঝেও নিয়েছেন। আসলে একজন কার্যকরী সদস্য হিসাবে আপনার ডাকসুতে কি কি করার আছে? একজন কার্যনির্বাহী সদস্যের কাজ যদি বলতে চাই, তাহলে প্রথমত হচ্ছে আমাদের সভাতে যে সিদ্ধান্তগুলো হয় সেখানে মতামত জানানো বা সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা। যেহেতু আমরা শিক্ষার্থীদের সাথে মতামত বিনিময় করি, তো এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যখন কোনো কার্যক্রম বাস্তবায়ন করব ক্যাম্পাসে, তো এটা কমিটির মাধ্যমে হবে বা সেই কাজের জন্য একটা উপকমিটি ভাগ করে দেয়া হবে। তো সেই উপকমিটিতে কার্যনির্বাহী সদস্যরা থাকবে এবং তারা হচ্ছে তাদের ভাগ করে দেয়া দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে বাজেট আছে, বাজেট যখন প্রণয়ন হবে সেখানে মতামত দেয়া, সেখানে অংশগ্রহণ করা এবং অন্যান্য যেই সম্পাদকীয় পদে যারা আছেন তাদের কার্যক্রমে সমন্বয় করা, পরামর্শ করা, এই কাজগুলো করে থাকবেন। এবং সর্বোপরি তাদের প্রধান যেই কাজটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা, শিক্ষার্থীদের জন্য কথা বলা। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমরা তো দেখি যে ছাত্র শিবির তারা যেমনটি বলে থাকে যে তারা ছাত্রদের অধিকার আদায়ের জন্য কাজ করে থাকে এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার নিয়ে কাজ করে। তো সেই জায়গায় ছাত্র সংস্থা আসলে কি কি নিয়ে কাজ করে একটু জানতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা একটি আদর্শবাহী ছাত্রী সংগঠন এবং বাংলাদেশের ছাত্রীদের জন্য গঠিত সবচেয়ে প্রবীণ একটি সংগঠন। তা আমাদের সংগঠনের কাজের মধ্যে প্রথমেই রয়েছে দাওয়াত, অর্থাৎ বাংলাদেশের ছাত্রীদেরকে ইসলামের সঠিক ধারণা পৌঁছে দেয়া। দ্বিতীয়ত আমরা যে কাজ করে থাকি সেটা হচ্ছে বাংলাদেশের যে ছাত্রীরা আছে তারা যেন ইসলামী আদর্শে প্রশিক্ষিত হতে পারে, তারা যেন নীতি নৈতিকতার অনুসরণ করতে পারে, সেজন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা। এবং আমাদের ছাত্রীদের জন্য প্রধান কাজের অন্যতম কাজ হচ্ছে ছাত্রীদের জন্য কল্যাণমূলক কাজ করা। তো কল্যাণমূলক কাজের মধ্যে আমাদের বড় কিছু কাজ রয়েছে এবং ছোট ছোট কিছু কাজও আছে যেগুলো খুব সহজেই করা যায়। আমি ছোট ছোট কল্যাণমূলক কাজের কিছু উদাহরণ যদি দিতে চাই, তাহলে এখানে এমন হতে পারে কর্জে হাসানা প্রদান করা, ব্যবহারিক দ্রব্য প্রদান করা, কাউকে নোট প্রদান করা বা ফ্রি টিউশনি দেয়া, রোগী দেখতে যাওয়া। তো এই কল্যাণমূলক কাজগুলো আমরা ছোট পরিসরে করে থাকি এবং বৃহৎ পরিসরে যে কল্যাণমূলক কাজ আমাদের, সেগুলো হচ্ছে আবাসন সহযোগিতা করা শিক্ষার্থীদেরকে, তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা, সেটা নিয়মিত এবং এককালীন। তারপর হচ্ছে শীত বস্ত্র প্রদান করা শীতকালে, এবং দেশের বিভিন্ন দুর্যোগের সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থাও দুর্যোগ আক্রান্ত ছাত্রীদের পাশে দাঁড়ায়। যেমন হচ্ছে যখন বন্যা হয়েছিল তখন আমরা বন্যা কবলিত এলাকার ছাত্রী বোনেদের পাশে দাঁড়িয়েছিলাম। এভাবে আমরা বৃহৎ পরিসরে ছাত্রীদের কল্যাণের জন্য কাজ করে থাকি এবং ক্ষুদ্র পরিসরেও ছাত্রীদের কল্যাণের জন্য কাজ করে থাকি। তো মূলত আমাদের কার্যক্রম ছাত্রীদের জীবনের বড় একটা অংশ জুড়েই রয়েছে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া, প্রশিক্ষিত করা এবং তাদের জীবনের সমস্যাগুলো সমাধান করা। আপনাদের এই কাজগুলো কি শুধুমাত্র শহর কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, নাকি গ্রাম পর্যায়ে আসলে আছে? বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম ছাত্রীদেরকে নিয়ে, ছাত্রী যেখানে আছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম সেখানেই আছে।
আপনাদের বিরুদ্ধে আমরা প্রায় সে অভিযোগ শুনতে পাই যে হচ্ছে আপনারা নারীদেরকে ঘরমুখী করে রাখতে চান এবং নারী যে স্বাধীনতা প্রকৃতপক্ষে সেটি আসলে বিশ্বাস করেন না। এই ব্যাপারে আপনারা কি বলবেন? প্রথমত, একজন নারী ঘরে থাকবে নাকি একজন নারী বাহিরে থাকবে সেটা তার ব্যক্তিগত বিষয়। তার এই স্বাধীনতায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ করব না যে তুমি কেন ঘরে আছো বা তুমি কেন বাহিরে আছো। মানে এটা হচ্ছে একজন নারীর ব্যক্তিগত বিষয়, সে কোথায় থাকবে। দ্বিতীয়ত, যে অভিযোগটা আনা হয় যে আমরা তাদেরকে ঘরমুখী করতে চাই বা বাহিরে আসতে উদ্বুদ্ধ করতে চাই না, তো এর উৎকৃষ্ট উদাহরণ তো আমরা যারা কাজ করছি। আমরা তো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়ন করছি, অর্থাৎ ছোট থেকে বাহিরে থেকেই আমরা পড়াশোনা করছি এবং এখন যে ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, জয়লাভ করেছি, আমাদেরকে বাহিরে থেকেই কাজ করতে হচ্ছে। সুতরাং এই অভিযোগটা যে সত্য না সেটা আমাদেরকে দেখেই বোঝা যায়। তো প্রথম বিষয়, আমরা কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, এবং দ্বিতীয় বিষয়, আমাদের উপর যে অভিযোগটা আনা হয়েছে আমরা তাদের ঘরমুখী করে রাখতে চাই, এটাও আসলে সত্য না। আমরা তো জানি যে ছাত্র শিবির তারা বলে যে তারা 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছে। তো ছাত্র সংস্থা যে কাজগুলো করে এসব করতে গিয়ে আসলে তারা ফ্যাসিস্টের যদি নির্যাতন বলি সেটা শিকার হয়েছে কিনা? ছাত্রী সংস্থার বোনেরা শুধু 16 বছরে না, আমি যদি বলতে চাই আমাদের নির্যাতনের ইতিহাস মোটামুটি 1990 সাল থেকে শুরু হয়েছে এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়েই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1990 সালে রমজান মাসে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে আমাদের বোনদেরকে বের করে দেয়া হয়। তারপর হচ্ছে 1999 সালে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী যে বোন ছিলেন তার রুমে গিয়ে তার যে সার্টিফিকেট আছে বা শিক্ষার যে উপকরণগুলো আছে এগুলো হচ্ছে জব্দ করা হয় এবং আটকে রাখা হয়। এবং 2006-07 সালের দিকে আমাদের একজন বোনকে অত্যাচার করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সর্বশেষ হচ্ছে ফ্যাসিস্ট আমলে 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 8 জন বোনকে গ্রেপ্তার করা হয়, মানে শুধুমাত্র এই অভিযোগে যে তারা ছাত্রী সংস্থা করছে। তখনও পর্যন্ত ছাত্রী সংস্থা কোনো নিষিদ্ধ সংগঠন না বা দেশের সংবিধান বিরোধী কোনো সংগঠন না, তারপরও শুধুমাত্র আক্রোশের শিকার হয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের বোনদেরকে গ্রেপ্তার করা হয়। শুধু ঢাবিতেই না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1989 সালে শাখার যে সেক্রেটারি বোন ছিলেন, মানে তার রুমে গিয়ে রাতভর তাকে নির্যাতন করা হয়। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বলতে চাই, সেখানেও আমাদের বোনদেরকে অনেক বেশি নির্যাতনের শিকার হতে হয়। তাদের রুমে হচ্ছে ছাত্র লীগের নেতারা, অর্থাৎ ছাত্রীদের হলে ছেলেরা গিয়ে সারা রাত হচ্ছে টহল দেয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা সহ নানা ধরনের ঘটনা ঘটে। এগুলো হচ্ছে ক্যাম্পাস কেন্দ্রিক ঘটনা। তাছাড়াও সারা দেশে বিভিন্ন সময়ে গ্রেপ্তার কার্যক্রম তো অব্যাহত ছিলই। এমনকি যখন আমরা এই ঘটনাগুলো সংগ্রহ করছিলাম তখন আমাদের কাছে যে তথ্যটা আসে সেখানে একটা এমন তথ্য ছিল, 2017 সালে আমাদের 6ষ্ঠ শ্রেণীর একজন বোনকে গ্রেপ্তার করা হয়। তখন হচ্ছে একটা প্রোগ্রাম চলছিল আমাদের এক খালাম্মার বাসায়। তো সেই প্রোগ্রামে ওই বাসায় আমাদের ছোট বোনটাও ছিল, মানে সে তো একজন শিশু, হ্যাঁ, কিন্তু তাকেও ছাড় দেওয়া হয়নি এবং তাকে 20 দিন হচ্ছে জেলে রাখা হয়। এবং যে খালাম্মার বাসায় প্রোগ্রাম হচ্ছিলেন, মানে তাকে এমনভাবে মানসিক নির্যাতন করা হয় জেলে থাকাকালীন সময় যে পরবর্তীতে তিনি জামিনের আগেই হচ্ছে স্ট্রোক করে জেলেই মারা যান। তো বিভিন্ন সময়ে সারা দেশে আমাদের বোনদেরকে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে এবং গ্রেপ্তারের ঘটনা তো ছিলই। আপনি যেমনটি বলছিলেন যে ইসলামী আদর্শে বিশ্বাসী করতে আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছি যে প্রশিক্ষণের সেই বইগুলো অনেকটাই জঙ্গি বই বলে অভিহিত করা হয়েছে। আসলে সেগুলো কি জঙ্গি বই ছিল কিনা? যারা হচ্ছে জঙ্গি বই বলেছে তাদের কাছে প্রশ্ন করতে চাই, তারা কি এই বইগুলো কখনো পড়েছে কিনা। আমার মনে হয় না যে তারা কখনো এই বইগুলো পড়েছে। তারা শুধুমাত্র আক্রোশের শিকার হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এবং আমাদের দিকে যেহেতু তারা কোনো তীর ছুটতে পারছে না, মানে এই জঙ্গি এই ট্যাগ দিয়ে আমাদের দিকে তীর ছুড়ে এটাকে একটা অস্ত্র বানাচ্ছে। বইগুলো কার লেখা,
কি নিয়ে লেখা একটু যদি বলতেন। আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার যে সিলেবাস আছে এই সিলেবাসটা একটা ওপেন সিলেবাস, যে কেউই দেখতে পারে। এখানে বিভিন্ন ধর্মী লেখকের বই আছে, মানে শুধু এক মতাদর্শের লেখকের বই আছে এমন না, বিভিন্ন মতাদর্শের লেখকের বই আছে এবং আমরা সেগুলো অধ্যয়ন করে থাকি। আপনারা তো ইতিমধ্যেই ডাকসুতে নির্বাচিত হয়েছেন, ডাকসুতে দায়িত্ব পালনে কোনো বাধা দেখেন কিনা? ব্যক্তিগতভাবে আমি দেখি না, এবং আমার মনে হয় যে যারা যেই 10,054টি ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি তারাও কেউ মনে করে না যে ইসলামী মূল্যবোধ পালন করার কারণে আমি তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারবো না। সুতরাং বিগত 16 বছরে এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে পর্দা করে বা যে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সে নেতৃত্বের পর্যায়ে যেতে পারে না বা সে আমাদের হয়ে ভয়েস রেজ করতে পারে না, তার কোনো কোয়ালিটি নেই। হ্যাঁ, তো এই ন্যারেটিভটা আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে, এবং আমরা ইনশাআল্লাহ আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করব যে আমার হিজাব বা আমার ধর্মীয় মূল্যবোধ আমার দায়িত্ব পালনে কোনো বাধা নয়। আমরা অনেক সময় দেখে থাকি যে যারা মডার্ন পোশাক পরেন তারা যারা বোরকা পরেন তাদেরকে দেখলে কটাক্ষই করেন, এবং আবার দেখি যারা বোরকা পরে তারাও যারা মডার্ন পোশাক পরে তাদেরকে একটু বিদ্রূপভাবেই দেখে। আসলে ইসলামের দৃষ্টিতে দেখার যে নিয়ম সেই নিয়মটি কি, এবং আপনার আসলে সাথী সংস্থা যারা আছেন তারা কীভাবে দেখেন? প্রথমত বলতে চাই যে হ্যাঁ, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের কারণে এই বিষয়টা সামনে এসেছে। এখন কোনো ব্যক্তির কার্যক্রমই আসলে ইসলাম না, বরঞ্চ ইসলামের ভিত্তি হচ্ছে কুরআন এবং হাদিস। তো আমাদেরকে যদি আমরা এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে চাই তাহলে দেখতে হবে যে কুরআন কি বলছে, কুরআন হাদিসের বক্তব্য কি এই বিষয়ের উপর। তো সূরা আল হুজরাতে 11 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন আমরা কোনো নারী এবং কোনো পুরুষ যেন অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষকে বিদ্রূপ না করি, এবং সেই আয়াতে এভাবেও আছে যে হতে পারে আমার চেয়ে সেই নারী বা সেই পুরুষ উত্তম হতে পারে। তো এটাই হচ্ছে ইসলামের মূলনীতি, যে কে হিজাব পরলো বা কে মডার্ন ড্রেস পরলো, হ্যাঁ, এর ভিত্তিতে আমি কাউকে হেয় প্রতিপন্ন করতে পারি না। হ্যাঁ, ইসলাম আমাকে এই শিক্ষা দেয়নি। এবং এই যে মোরাল পুলিশিংয়ের একটা বিষয়, এটা হচ্ছে ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, এবং ব্যক্তিগতভাবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রতিনিধি হিসেবে মনে করি যে আমরা হিজাব মেনটেন করছি, কিন্তু সকল ছাত্রীরা আসলে হিজাব মেনটেন করে না। কিন্তু আমরা তাদের প্রতি ওয়েলকামিং, আমরা তাদের কাছ পর্যন্ত যাই, তাদের সাথেও আমাদের কথাগুলো বলি, শেয়ার করি, এবং কোনোভাবেই আমরা আমাদের কোনো বোনকে তার পোশাকের কারণে নিচু মনে করি না। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি যে অনেকেই হিজাব পরেন, অনেকেই বাজে কমেন্টও করেন, আবার অনেকে ছাত্রী সংস্থাকেও প্রমোট করেন। আসলে তাদের ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? তারা কি ছাত্রী সংস্থারই মানুষ কিনা? আসলে তারা আসলে কিছু আবেগী মানুষ আছেন যারা আমাদেরকে সমর্থন করেন, কিন্তু আমরা কখনো আমাদের জনশক্তিদেরকে এই ধরনের নির্দেশনা দেইনি যে এই কার্যক্রমগুলো করার জন্য। তো তারা আমাদের জনশক্তি না। কোনো বিধিমালা আছে কিনা? আমরা তো যেমনটি জানি যে ছাত্র শিবির থেকে যদি কেউ এরকম করে তাদের পদ স্থগিত করে দেওয়া হয়, বহিষ্কার করা হয়, সেক্ষেত্রে আপনাদের এরকম কোনো নিয়ম আছে কিনা যে কেউ যদি হিজাব পরার পরে কোনো একটা মেয়ে যারা মডার্ন পোশাক পরছে তাদেরকে কটাক্ষ করছে? আমাদের সংবিধানে কিছু বিষয় সুস্পষ্টভাবে উল্লেখিত আছে যে এই কার্যক্রমগুলো যদি কোনো জনশক্তি করে থাকে তাহলে তার পদ স্থগিত করা হবে। তো কোনো বোনের কার্যক্রম যদি এই ক্রাইটেরিয়ায় পড়ে, যেমন হচ্ছে মানে শৃঙ্খলা ভঙ্গ করা, তখন আমরা পরামর্শের ভিত্তিতে তার বিরুদ্ধে স্টেপ নিয়ে থাকি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোনো বোনই আসলে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত নয়, এটা আমরা কনফিডেন্টলি বলতে পারি। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে আপনাদের যে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আছে সেখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ধরনের আচরণ হতে পারে, এরকম কোনো প্রশিক্ষণ আপনাদের আসলে করা হয় কিনা? জি, আমরা নির্দেশনা দিয়ে থাকি যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা কিভাবে ব্যবহার করব এবং অনলাইন ব্যবহারের ক্ষেত্রে কোরআন হাদিসের নীতিমালা কি সে অনুযায়ী আমরা আমাদের জনশক্তিদের প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা তো বললেন যে আপনারা নীতিমালা দিয়েছেন বিশেষ করে নারীদের ব্যাপারে, তো আপনাদের মাঝে মধ্যেই দেখা যায় যে যারা হিজাব পরে তাদেরকে কটাক্ষ করে কথা বলা হয় এবং স্লাট শেমিং যেটি বলছিলেন সেটি করা হয়। তো সেক্ষেত্রে যদি নারী বলি, যে কোনো নারী তো হতে পারে সাইবার বুলিংয়ের শিকার, সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করেছি নারীর প্রতি হওয়া সাইবার বুলিং, স্লাট শেমিং, অনলাইন অফলাইন হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। সেটা যেই নারীই হোক না কেন, হিজাব
বা যাই পরিহিত হোক না কেন সেটা আমাদের দেখার বিষয় না। আমরা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিব, এই ঘোষণা আমরা দিয়েছি এবং ইতোমধ্যে আমরা কিছু কার্যক্রম করেছি, কিছু বোনকে আমরা সহযোগিতা করেছি এবং অনলাইন হ্যারাসমেন্টের যে বিষয় সেটার জন্য আমাদের পরিকল্পনা আছে যে আমরা মানে ইনস্ট্যান্ট একটা অভিযোগ সেল গঠন করব, যার মাধ্যমে আমরা এই বিষয়গুলো সমাধান করব ইনশাআল্লাহ। সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে ডাকসুতে যে আপনি ইশতেহার দিয়েছিলেন, আসলে সেই ইশতেহার বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু দেখছেন? ডাকসুতে আমি যে ইশতেহারগুলো দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে আমি আমার ইশতেহারগুলো এই 1 বছরে বাস্তবায়ন করতে পারবো। এর প্রধান কারণ হচ্ছে যে শিক্ষার্থীরা আমাদের পাশে আছে এবং গতকাল আমরা যখন প্রক্টোরিয়াল বোর্ডের সাথে বসেছি আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে অনেক বেশি হেল্পফুল পেয়েছি। তো সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, ডাকসু পরবর্তীতে যে সুন্দর একটা পরিবেশ আমরা দেখেছি, সব কিছু মিলিয়ে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আপনাকে এই মিরর সংলাপের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাদের কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যকরী যে পদ রয়েছে সেই পদে বিজয়ী সাবিকুন নাহার তামান্না, তিনি যেমন তার স্বপ্নের কথা বলছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি কিভাবে সাজাবেন সে কথা বলছিলেন। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।